আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের পক্ষে সড়কে নেমে স্লোগান দেওয়ার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। আজকে বিএনপির পক্ষ থেকে বলাই হলো এক ধরনের যে জামাতের আহ্বানে বিএনপি কোনো আলোচনায় বসবে না। দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয়। আওয়ামী লীগের মতো আচরণ, আওয়ামী লীগের সাথে তুলনা, এগুলো খুবই নিচু মানের ব্যাপার। তাই সরকার আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঠেকাতে বা এই যে ক্যাম্পেইনটা শুরু করেছে, সরকার কি পদক্ষেপ নেবে, সরকারের কি পরিকল্পনা আছে? ডক্টর ইউনূস নিজকেও খানিকটা বিতর্কিত করেছেন, কারণ তিনি সরকার প্রধান, উনি সেই জায়গাটায় থাকলেই ভালো হতো। উনি ঘটনাচক্রে ঐক্যমত্য কমিশনেরও প্রধান। এই 13 তারিখ বলেন, তারপরে 17 তারিখ বলেন, যত তারিখে আওয়ামী লীগ কর্মসূচি করতে চায়, তারা আওয়ামী লীগের যে নেতৃত্বে এই কর্মসূচিগুলি আহ্বান করছে, তাদের নেতৃত্বে রাজপথে নামতে চায়, তাদেরকে আহ্বান করছে এখানে আসার জন্য। রিয়াকশন যেটা, এটা ছাড়া দিল না, কিন্তু আপনি যখন আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলছেন, এটা আওয়ামী লীগের মতো আচরণ। পলিটিক্স টাফ জিনিস, কৃষ্টি কালচারের কথা বললে পলিটিক্স দেখলে খুব বোকামি হবে। গেস্ট আর হোস্টের মধ্য দিয়ে কিন্তু নির্ধারণ হয় তা কার পজিশন কোন জায়গায়। জুলাই সনদ সাইন করেছেন, ভাই বলছেন স্যাক্রিফাইস করেছেন। এনসিপি তো এটাকে প্রতারণা বা বিট্রেয়াল বলে জনাব নাহিদ ইসলাম অন রেকর্ড এগুলো নিয়ে কথা বলেছেন। আর এই 270 দিন কি আমরা যোগ করলাম, জাতির সাথে তামাশা করলাম, সময় ক্ষেপণ করলাম? বারবার বলা হচ্ছে শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। এই কথাটা কে বলতেছে? বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে। আমার সাথে টকশো বসে জামাতের নেতা বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। এক নেতা আমার সাথে বসে বলেছেন মেয়েরা তখন শুধু মেয়েদের সামনে নাচবে। জবাব দিতে চাই, মানে আমি এমন জিনিস ফেস করছি এখানে, মানে এই ধরনের প্রশ্ন আমি ফেস করি নাই। আমি যখন কোনো কথা বলি জেনে বলি। মিডিয়ায় কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না দেয়ার ইজ নো সাচ এ থিং। জাহিদ ভাই যেটা বললেন যে ওই সাক্ষাৎকারের তো প্রতিবাদও জামাত দিল না। আমি পড়ে শোনাতে পারবো, আমি বের করে ফেলেছি। আমি আনডকুমেন্টেড কথা বলি না। একটা জিনিস বলি, শোনেন, ডকুমেন্ট তো বিভিন্ন জন, ওই যে নরিন দেখলেন না, ওই ম্যাডাম, উনি একজন শিক্ষিত মানুষ, জাতির মেরুদণ্ড, উনি কোথায় থেকে পেয়েছেন তার অথেন্টিসিটিটা? ফেসবুক তো এখন কি রিউমারে সরাসরি হতে পারে, তাই না? এটা তো স্ক্যান দিয়ে, স্ক্যামার দিয়ে এসে বিবিসি বাংলা থেকে বলছি, আমি পড়ে শোনাবো, ফেসবুক থেকে না। ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে বলি, যুদ্ধ বাঁধাতে বলে হাততালি পাওয়া যায়। সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দেবো, এগুলো সে বলতে পারে যে ক্ষমতায় কোনোদিন যাবে না। তাকে বলিনি, কিন্তু বক্তব্য ঠিক না। ফেসবুক বলছেন, দেখে এসে কি না কি বলেছে, আপনি বলেছেন, আপনি বলে শরিয়া নিয়ে এত অ্যালার্জি কেন? বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কি? শরিয়া নিয়ে অ্যালার্জির বিষয় না, শরিয়া আসলে শরিয়া প্রশ্নে সিলেক্ট করছেন, এবং এটা ফেসবুক না, বিবিসি বাংলা, আই রিপিট। মুক্তিযুদ্ধ তাদের ভূমিকা কি ছিল? ইনফ্যাক্ট 72 সংবিধানের সাথে তো মুক্তিযুদ্ধের যোগাযোগ আছে, এটা নিয়ে জামাতের অ্যালার্জি আছে, আমরা বুঝি। এটা আমার অপারগতা, এটা আমার হয়তো চোখে পড়েনি। আমি শেখ হাসিনার সময় যেটা শাহরিয়ার কি করেছেন আমি আসলে দেখিনি, আমার চোখে পড়েনি। গুপ্তটাকে গুপ্ত হচ্ছে আওয়ামী লীগের টাকা। আওয়ামী লীগ যে ট্রিলিয়ন ডলার এই দেশ থেকে নিয়ে গেল, সেই টাকা ভারতের আধিপত্য। না, গণভোট কিংবা জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসার জন্য জামাত যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে বিএনপি। যদিও বিএনপির এই অবস্থানকে বিগত সরকারের সাথে তুলনা করছে জামায়াত। একদল বলছে গণভোট নির্বাচনের আগেই হতে হবে, অন্য দল বলছে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন নয়, বরং গণভোটের প্রয়োজন হলে তা ভোটের পরে। অন্যদিকে সরকারের দেয়া আলটিমেটামও শেষ হতে চলেছে। জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকার রেফারির দায়িত্ব পালন না করে হাত দিয়ে গোল দিয়েছে বলে অভিযোগ বিএনপির। এই অবস্থায় সমাধানের খসড়া কিভাবে রচিত হবে, কিভাবে লেখনী শুরু হবে ভোটের রাফ খাতায়, জানতে চাই। স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনে, সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ভোটের রাফ খাতা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আরও একজন অতিথি এসে যুক্ত হবেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আমরা তার জন্য অপেক্ষা না করে আলোচনা শুরু করছি। শুরুতেই একটু ফয়েজ ভাইয়ের কাছে যাই। ফয়েজ ভাই, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভোট বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ। নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ, তারা বলছে নৌকা ছাড়া কোনো ভোট হবে না, এবং 13 তারিখে আওয়ামী লীগের একটা কর্মসূচির কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় সরকার আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঠেকাতে বা এই যে ক্যাম্পেইনটা শুরু করেছে, সরকার কি পদক্ষেপ নেবে, সরকারের কি পরিকল্পনা আছে? জি, আপনাকে ধন্যবাদ। একদম পার্টিকুলারলি যদি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগ দিল্লিতে বসে যে উস্কানি দিচ্ছে, আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য দিল্লি থেকে যে ক্যাম্পেইন আওয়ামী লীগ শুরু করেছে, সেই ক্যাম্পেইনটাকে সরকার কিভাবে ফেস করছে বা কী বিবেচনা করছে সেটা নিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের অনেক দিন আগে থেকে বলছি, আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা, তাদের এখানে এখনও যারা নিরীহ কর্মী রয়েছে, যে কোনো কারণেই হোক, তারা মনে করে এই কর্মীরা আওয়ামী লীগের গত 16 বছরের সুবিধাভোগী, খেয়েছে, এখন স্বাভাবিক জীবনে থাকার অধিকার রাখে না। এর ফলে
কিছুদিন পরপরই কোনো না কোনো একটা কর্মসূচির নামে এই মানুষগুলিকে বিভ্রান্ত করে রাস্তায় নামানোর চেষ্টা করে, তাদেরকে ভালনারেবল করে তোলে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সো নিষিদ্ধ হওয়ার ফলে যে বা যারাই আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের পক্ষে সড়কে নেমে স্লোগান দেওয়ার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম স্বাভাবিক সরকারের যে প্রক্রিয়া। বরঞ্চ সামাজিক মাধ্যমে আমরা এও দেখছি যে আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা রয়েছে এমন অনেকেই বলছেন যে এই 13 তারিখ বলেন, তারপরে 17 তারিখ বলেন, যত তারিখে আওয়ামী লীগ কর্মসূচি করতে চায়, তারা আওয়ামী লীগের যে নেতৃত্বে এই কর্মসূচিগুলি আহ্বান করছে তাদের নেতৃত্বে রাজপথে নামতে চায়, তাদেরকেও আহ্বান করছে এখানে আসার জন্য। তার মানে একটা ইঙ্গিত মিলে যে আওয়ামী লীগের কর্মীরা তাদের এই নেতাদেরকে আর বিশ্বাস করছে না। সেটা হচ্ছে তাদের দলীয় দিক থেকে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার রেফারেন্স হিসেবে বলছেন সেজন্য বললাম। আর সরকারের পজিশন খুব পরিষ্কার, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো কর্মসূচি নিয়ে যে কোনো অবস্থায় যেখানেই আসুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে সেটা দমন করবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর আমরা এগুলিকে দেখি মূলত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে সরকার, সেই প্রস্তুতিকে ব্যাহত করার জন্য এক ধরনের ষড়যন্ত্র হিসেবে। জি, আমি একটু জাহিদ ভাইয়ের কাছে আসি। জাহিদ ভাই, আমি সূচনাতে যে কথাটা বলছিলাম যে আসলে সরকার তো রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দিয়ে দিয়েছিল। সরকার বলেছে 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে তারা সমঝোতা করে সরকারকে জানায়। এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আজকে বিএনপির পক্ষ থেকে বলাই হলো এক ধরনের যে জামাতের আহ্বানে বিএনপি কোনো আলোচনায় বসবে না, সরকারকে আহ্বান জানাতে হবে। আবার জামাতও বলছে যে এইটা বিগত আওয়ামী লীগ সরকারের মতোই ফ্যাসিস্টের মতো আচরণ। এই অবস্থা আসলে সমাধানের পথ কি? মানে আওয়ামী লীগের মতো আচরণ, আওয়ামী লীগের সাথে তুলনা, এগুলো খুবই নিচু মানের ব্যাপার, এগুলো খুবই খারাপ। মানে বিএনপি আওয়ামী লীগকে একই জায়গায় ফেলে দেয়া। আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে জামায়াতের আমিরকেও একই ধরনের কথা বলতে শুনেছি যে একদল গেছে আরেক দল বসে আছে ইত্যাদি ইত্যাদি। এই যে প্যারালালটা না, বিএনপির লোকজন আপনার তৃণমূলে নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে জড়িত আছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে টলারেন্সের অভাব আছে, আমাদের দলগুলোর মধ্যে অগণতান্ত্রিক মানসিকতা আছে, কিন্তু আওয়ামী লীগের সাথে মেলানো এটা একটা অত্যন্ত বাজে মতলববাজি, এটা ঠিক না। আচ্ছা, এখন ঘটনা কি দাঁড়িয়েছে? প্রত্যেক দলের নিজস্ব রাজনীতি আছে। জামায়াত যখন আহ্বান জানাচ্ছে, তার সে আহ্বানে বিএনপি এখন পর্যন্ত মাঠের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পরবর্তী সময়ে সে এখানে যাবে কিনা তার পলিটিক্যাল হিসাব নিকেশ আছে। মানে জামায়াত আহ্বান জানাচ্ছে, সেখানে বিএনপি যাচ্ছে বা অন্যরা যাচ্ছে, এটা সে হয়তো তার হিসাব করেছে, তার পলিটিক্যাল হিসাবে এটা হয় না। ইনফ্যাক্ট সমস্যাটা শুরু হয়েছে আমি মনে করি সরকারের দিক থেকেও। সরকার যেহেতু নিজে একটা সিদ্ধান্ত এখন দেওয়ার পর্যায়ে এসছে, তারা 7 দিন সময় দিয়েছে তাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য। মানে যারা মাসের পর মাস আলোচনা করে মধ্যস্থতাকারীদেরকে নিয়ে আলোচনা, মানে ঐক্যমত্য কমিশন তো অ্যাপারেন্টলি আসলে একটা মধ্যস্থতাকারী হবার কথা ছিল, যদিও মাঝে মাঝেই তাদের নিজস্ব স্টেক আছে, তারা নিজস্ব একটা পক্ষ আছে বলে মনে হচ্ছিল। সো সেটা হয় না। আপনি এক্সপেক্ট করছেন 7 দিনের মধ্যে আলোচনা করে এটা ঠিক করা যাবে, এটা হয় না। সরকার সম্ভবত যেটা সে তার নিজের একটা সিদ্ধান্ত জানাবে, তার আগে একটা 7 দিন কথাটা আসলে স্পেসিফিক না, মানে ওনারাও এবং আলটিমেটামও আপনি বলছেন আসলে শব্দটা এরকমও ছিল না। ওনাকে যখন বলা হয়েছে উনি বলছেন না, তারা এটা আশা করেন 7 দিনের মধ্যে হলে ভালো হয়, এই ধরনের কথা বলা হচ্ছে। সো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমি যেটা চাই এখন পরিস্থিতি যেই জায়গায় গেছে, পরিস্থিতি আসলে নিজেদের মধ্যে সমাধান করার কোনো রকম কোনো স্কোপ নাই। নির্বাচন সামনে আছে, প্রত্যেকটা দল তার একটা শক্তিশালী অবস্থান দেখিয়ে নির্বাচনে যেতে চায়। সেজন্যই সরকারের উচিত হবে, আমি মনে করি, কোনো একটা ডিসিশন হুট করে ইম্পোজ না করে সরকারকে মেডিয়েট করার জন্য। যদিও এখানে একটা যদিও আছে, ডক্টর ইউনূস নিজকেও খানিকটা বিতর্কিত করেছেন, কারণ তিনি সরকার প্রধান, উনি সেই জায়গাটায় থাকলেই ভালো হতো। উনি ঘটনাচক্রে ঐক্যমত্য কমিশনেরও প্রধান। আমাদের এই সংকটটা তৈরি হয়েছে জুলাই যে সনদ, সেটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। সেটা যেদিন তার হাতে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি গ্রহণ করেছেন, তার আগের দিন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি মিটিং করে সেটা অনুমোদন করেছেন। সুতরাং এই যেটা নিয়ে ডিবেট শুরু হলো, সেটার একটা পক্ষ কিন্তু প্রধান উপদেষ্টা অন্য রোলে হয়ে গেছে। জি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা কথা বলছিলাম, ফয়েজ ভাইও একটু বলছিলেন, জাহিদ ভাইও যেটা বলছিলেন যে আসলে এই যে আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে ফেলা বিএনপির যে অবস্থান, এই অবস্থানকে জামাত কি আসলে বিএনপিকে এইভাবে আলোচনায় আহ্বান জানাতে পারে কিনা, এটাকে কিভাবে দেখেন? না, এক সেকেন্ড, আলোচনা জানাতে পারে, কিন্তু আমি বলছি এটা রিয়াকশন যেটা, এটা ছাড়া দিল না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলছেন, এটা আওয়ামী লীগের মতো আচরণ, এটা না, এটা বলছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদের কাছে সালাম আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয়, এটা আমাদের শাশ্বত
এই দেশের বলবো না, বাঙালি জাতির যদি বলি, এই বাঙালি জাতির আগের থেকে এটা একটা কৃষ্টি কালচার, এবং দাদার মধ্যে তো কোনো অন্যায় কিছু নাই। আমার এই কনভারসেশনে মনে হচ্ছিল, আপনি যদি মনে হয়, বেগম খালেদা জিয়া কে ফোন করেছিলেন, বলতেছিলেন শেখ হাসিনা আপনাকে তো আমি ফোন করেছিলাম। খালেদা জিয়া বলছে আমার ফোনের লাইন তো কাটা, আপনি ফোন করবেন কিভাবে? সো দ্যাট কনভারসেশন রিমাইন্ড মি যে কোথাও একটা আস্থার সংকট বোধহয় তৈরি হচ্ছে। এই আস্থার সংকটটা থাকা উচিত না। কেন? জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এই ৩৬শে জুলাইয়ের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, বিচার এবং ইলেকশন। এই সংস্কার, বিচার এবং ইলেকশন করতে গেলে আপনাকে অবশ্যই জুলাই সনদের উপর ভিত্তি করেই করতে হবে। আপনি তো জুলাই সনদ সাইন করেছেন। সো দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড রাষ্ট্রের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর একটা এগ্রিমেন্ট, ঐক্যমত হয়ে গেছে, এবং এই ঐক্যমতের মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট আছে, সব পার্টিরই আছেন। সো এখন প্রশ্নটা হচ্ছে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে। ইমপ্লিমেন্ট কেমন করে করা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। একটা অর্ডার আসবে, গণভোট আসবে, তার ভিত্তিতে ইলেকশন হবে। এই অর্ডার এখনও পাস করা হয়নি, এবং গণভোটটা ইলেকশনের দিন দিবেন না আগে দিবেন, এটা নিয়েই কিন্তু মূল সব কিছুর মধ্যে সমস্যা। আর একটা জিনিস আছে, বিএনপি কিন্তু বলছে যে এখন গণভোটটা নির্বাচনের দিনও না। আজকে বিএনপি নেতাদের বক্তব্যে যেটা মনে হলো, আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন গণভোট হবে কি হবে না এটা নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে আমাকে খুব খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তাহলে আমি 1996 সালের 12ই ফেব্রুয়ারির পদধ্বনি শুনতে পাচ্ছি। শোনেন, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিএনপি এমনি দেয়নি। জি, 91 সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে এসেছিলেন। এসে তারপর কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার ভুলে গিয়েছিলেন। আন্দোলনের মুখে কিন্তু তারা এই 12ই ফেব্রুয়ারি ইলেকশন করলেন একতরফা, এবং তারপরে কিন্তু তারা এই তত্ত্বাবধায়ক বিল সেখানে পাশ করতে বাধ্য হলেন। যদি আজকে বিএনপির অবস্থান এই হয়, যেমন দেখেন, যখন আমরা এই স্বৈরশাসক রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছি, যখন শহীদ মিনারের শপথের কথা এসছে, তখন কিন্তু বিএনপি এটাকে কি করছেন? অপোজ করছেন। আজকে যখন উচ্চকক্ষে পিআরের কথা আসতেছেন, অপোজ করতেছেন। জুলাই সনদের ভিত্তি সব কিছু জুলাই সনদের মধ্যে ইনক্লুড করে তারপর সাইন করার কথা এসছিল, সেজন্য কিন্তু এনসিপি সাইন করেনি। আমরা সেখানেও স্যাক্রিফাইস করে সাইন করলাম। এখন সাইন করার পর যদি আপনি বলেন যে নেক্সট পার্লামেন্ট হবে, ভোটটা করবেন রে ভাই কিসের ভিত্তিতে? কনস্টিটিউশন তো নাই। বিএনপির একটা লোক বলুক, এই যে আমি নামকে ত্রয়োদশ সংশোধনীর হিয়ারিং করলাম সুপ্রিম কোর্টে, সেখানেও তো তারা বলতেছেন কনস্টিটিউশনের 2/3 ইনঅপারেটিভ। তো 2/3 যদি ইনঅপারেটিভ হয়, আপনি ইলেকশনটা করবেন, যে আপনি তফসিল ঘোষণা করবেন কিসের ভিত্তিতে? একটু ফয়েজ ভাইয়ের কাছে আসি। ফয়েজ ভাই, এই যে আমরা কথা দেখলাম যে আসলে বিএনপি আওয়ামী লীগ তো বিএনপি জামাত তো শেষ পর্যন্ত আসলে এক জায়গায় আসছে না, আমরা আজকের আলোচনা থেকে সেটাই দেখলাম। তাহলে আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ সরকার হাতে গোল দিয়ে দিয়েছে, সেখানে সরকার এই জিনিসটাকে আসলে কিভাবে কনক্লুশনে আসবে? জি, আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি জামাত এক জায়গায় আসছে না, এখন পর্যন্ত এটাকে আমি একদমই মাঠের বয়ান হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি যে আমাদের এক্সিস্টিং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্ক এখনও ওই মাত্রায় বা ওই পর্যায়ে পৌঁছায়নি, যেই পর্যায়ে পৌঁছালে পরে ওনারা একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন না। তাহলে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে সরকারের দিক থেকে যখন আহ্বান করা হলো, আমি যেটাকে বলি সহযোগিতা প্রত্যাশা করা হলো রাজনৈতিক দলগুলির কাছ থেকে, যে আপনারা আমাদেরকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করুন, নিজেরা একটু আলাপ আলোচনা করুন, এবং সেটা যদি 7 দিনের মধ্যেই যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে ভালো হয়। সেই প্রক্রিয়ায় জামাতের দিক থেকে দাওয়াত দেওয়া হলো বিএনপিকে। হয়তো বিএনপির সেটা ভালো লাগেনি, পলিটিক্যালি হয়তো বিএনপি মনে করেছে যে জামাত কোনোভাবে অভিভাবকের ভূমিকায় চলে যায় কিনা, সেজন্য হতে পারে। পলিটিক্স এগুলি আছে, কার দাওয়াতে কে যাবে কে যাবে না, দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে, গেস্ট আর হোস্টের মধ্য দিয়ে কিন্তু নির্ধারণ হয় তা কার পজিশন কোন জায়গায়, সে কারণে হতে পারে। কিন্তু এটা আমি একই সঙ্গে এটাও মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলি এখন পর্যন্ত নিজেরা একসঙ্গে বসবে সেই মনোভাব রাখে, কারণ এখনো বসার বিষয়ে কেউ প্রত্যাখ্যান করেনি। দলগুলোর কোর্টে দিয়ে কি সরকার আসলে নিজে কিছু একটা করবে, ওইটার বৈধতা নিয়ে নিল?
আমরা তো আপনাদেরকে বসতে বলেছিলাম, আপনারা বসেননি। এখন দেখুন, আপনি শুরু থেকেই কথাটা বলছেন যে রাজনৈতিক দলগুলির কোর্টে বল দিয়ে দেওয়া। আমি চেষ্টা করছিলাম আপনার এই বক্তব্যটাকে না খণ্ডিয়ে যা প্রকৃত বক্তব্য সেটা দেওয়ার, তারপর আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। সেজন্য আমি আবার বলছি, সরকার সহযোগিতা প্রত্যাশা করেছে, আহ্বান জানিয়েছে। আহ্বান জানানো যদি কোর্টে বল দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এই 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 ব্যাখ্যাটা উচিত কিনা বলা। সরকার, আপনি যদি সেদিনের প্রেস কনফারেন্স জনাব আসিফ নজরুল উনি প্রেস কনফারেন্স করেছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর, সেখানে উনি পরিষ্কার বলেছেন যে আমরা চাই রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করুক, ওনারা আমাদেরকে একটু জানাক, এবং সেটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। কনক্লুশনটা কি আসলে ফেজ ভাই? কনক্লুশন আমরা এখানে বসে পৌঁছাতে পারবো না তো। আচ্ছা, আপনার প্রথম কথা হচ্ছে 7 দিনের যদি আপনি আলটিমেটাম হিসেবেও দেখতে চান, সেই আলটিমেটামও আপনার শেষ হয় নাই। হ্যাঁ, এখানে 7 দিনের জায়গায় 8 দিন হতে পারে, 10 দিন হতে পারে, যেহেতু বলা হয়েছে এটা যদি ভালো হয়। সো সেক্ষেত্রে আমার কাছে এখনো মনে হয় না যে আমাদের পার্টিগুলি এটা নিয়ে আলাপ করবে না। আমার কাছে মনে হয় আলাপ করবে। কারণ হিসেবে আপনাকে বলি যে বেশ কিছু রাজনৈতিক দল এটাতে খুব সক্রিয়ভাবে কাজ করছে, নিজেরা যেন বসতে পারে। আমার ধারণা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থেই এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে ওনারা বসবেন, আলাপ করবেন। জি জাহিদ ভাই, আহ্বানটা তো বিএনপিও জানাতে পারতো, বিএনপি তো আহ্বান জানালো না। জামাতের আহ্বানে আপনি বলছিলেন, শাহরিয়ার ভাই বলছিল যে দাওয়াত কবুল করতে হয়, এটাই আসলে কৃষ্টি কালচার, কিন্তু দাওয়াত কবুলও করলো না, নিজেরাও দাওয়াত দিল না, এটা কেমন? পলিটিক্স টাফ জিনিস। কৃষ্টি কালচারের কথা বললে পলিটিক্স দেখলে খুব বোকামি হবে আর কি। জামাত লোয়ার হাউস পিআর চায়, হ্যাঁ, বা জামাত অনেক আগেও চেয়েছে। হঠাৎ করে 4 মাস আগে মাঠে নেমে গেল কেন? ঐক্যমত্য কমিশন যখন শুরু হয়েছে তারা তো এত ভাইব্রেন্ট ছিল না। এটা কেন আনা হয়েছে? এর মধ্যে পলিটিক্যাল হিসাব নিকাশ আছে। হিসাব থাকায় আমি সমস্যা বলছি না, থাকতে পারে। প্রত্যেকের তার হিসাব নিকাশ আছে। জুলাই সনদ সাইন করেছেন, ভাই বলছেন স্যাক্রিফাইস করেছেন। এনসিপি তো এটাকে প্রতারণা বা বিট্রেয়াল বলে জনাব নাহিদ ইসলাম অন রেকর্ড এগুলো নিয়ে কথা বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন না? ওনারা করেছেন, ওনাদের হিসাব নিকাশ আছে। তো প্রত্যেকের একটা হিসাব নিকাশ থাকবে। সুতরাং এই যে কৃষ্টি কালচার দাওয়াত দিয়েছে, এটাকে বাড়ির দাওয়াত যে আমি গিয়ে খেয়ে চলে আসব, ক্ষমতায় যাওয়ার জন্য দলগুলো তাদের মতো করে হিসাব করছে। এখন আমরা অনেকে একটা কথা বলার চেষ্টা করি যে সবাইকে দেশের স্বার্থ আগে দেখতে হবে। উত্তর হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজের সব স্বার্থ সরিয়ে দিয়ে দেশের স্বার্থ দেখে না। প্লেন অ্যান্ড সিম্পল, এটাই নিয়ম। আপনি আপনার স্বার্থ দেখবেন, গোষ্ঠীর স্বার্থ দেখবেন, আপনার দলের স্বার্থ দেখবেন, কোনটা আপনার পক্ষে যায় সেটা দেখবেন, সেটা দেখবেন না। জনাব তাহের ওই শ্রীরাধা দত্তের কানে কানে বলেন নাই যে আমরা শরিয়া কায়েম করতে যাচ্ছি না? শ্রীরাধা দত্ত তো বিবিসি বাংলাকে অন রেকর্ড বলেছে, যা আজকে প্রতিবাদ করেছে যে আমরা বলি নাই এই কথা। তোর বলেছেন তো, কারণ ভারতকে আশ্বস্ত করতে হবে। তিনি যেহেতু ক্ষমতায় যেতে চান, জামাতের যেহেতু মনে হচ্ছে তারা ক্ষমতায় যেতে পারে, সেই জন্য বলছি এটা এভাবে দেখলে চলবে না। এখানে শেষ পর্যন্ত আমি মনে করি সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং সরকারের উচিত হবে না একটা ডিসিশন ইম্পোজ করে দেয়া। যদি ডিসিশন নিয়েও থাকে, আমি একটু বলি, সেটাও দলগুলোকে ডেকে আগে ব্যক্তিগতভাবে জানানো উচিত। মানে একটা প্রেস নোটের মতো করে যদি সবাই পায়, এটা পরিস্থিতিটাকে। এক মিনিট একটু জানতে চাই, ভারতকে কি জামাত কোনোভাবে আশ্বস্ত করতে চায় শাহরিয়ার ভাই? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গত 17 বছর যুদ্ধ, মুগ্ধরা রক্ত দিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সংবিধান ভারতের সুপারিশের রচনা, এবং এই সংবিধানকে ফেলে দিয়ে সেজন্যই নতুন সংবিধান আলোকে নতুন সূর্য ওঠার দিন আমরা গুনতেছি। মাননীয় আমিরে জামাতের সাথে তো সব দেশের রাষ্ট্রদূতরা তো বসলেন। সো ভারতকে যদি আশ্বস্ত করতে চাইতো জামাত ইসলাম যে না, ক্ষমতায় যেতে হবে, ভারতকে যেভাবে হাত পা ধরতে হবে, তাহলে জামাত ইসলাম তাদের সাথে তো বসতে পারতো। এখন পর্যন্ত মিডিয়ায় কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না দেয়ার ইজ নো সাচ এ থিং। জাহিদ ভাই যেটা বললেন যে ওই সাক্ষাৎকারের তো প্রতিবাদও জামাত দিল না। আমি পড়ে শোনাতে পারবো, আমি বের করে ফেলেছি। আমি আনডকুমেন্টেড কথা বলি না। একটা জিনিস বলি, শোনেন, ডকুমেন্ট তো বিভিন্ন জন, যে নরিন দেখলেন না, ওই ম্যাডাম, উনি একজন শিক্ষিত মানুষ, জাতির মেরুদণ্ড, উনি কোথায় থেকে পেয়েছেন তার অথেন্টিসিটিটা। ফেসবুক তো এখন কি রিউমারে সরাসরি হতে পারে, তাই না? এটা তো স্ক্যান দিয়ে, স্ক্যামার দিয়ে এসে বাংলা থেকে বলছি, আমি পড়ে শোনাবো, ফেসবুক থেকে না। আমি একটু শেষ করি ভাই, তারপর আপনার সঙ্গে তো আমি বলিনি। আচ্ছা, দ্বিতীয়, আপনি যে কথা বললেন বিএনপি সাইন করার পর বলেছেন প্রতারণার কথা, উনি এনসিপির কথা বলছে, এটা না, এটা ডকুমেন্টেড, ইফ ইউ ওয়ান্ট টু সি আই ক্যান শো ইউ নাও। প্রশ্ন হচ্ছে যে আজকে আপনাদেরকে সবাই যত কথাই বলেন, সরকারটা কার? সরকার তো আমরা তৈরি করছি। এই সরকার তো আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই। এই সরকারের শক্তিটা কি? জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এই 3টে দল বা অন্য 32টা দল মিলে তো। আর এই 270 দিন কি আমরা যোগ করলাম, জাতির সাথে তামাশা করলাম, সময় ক্ষেপণ করলাম? বারবার বলা হচ্ছে
শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। এই কথাটা কে বলতেছে? বাংলাদেশ জামাতে ইসলাম বলতেছে। তো শাসনতন্ত্রের যদি আপনি পরিবর্তন চান, আপনি কেন একটা বৃহৎ দল যখন স্বপ্ন দেখতেছেন বিভোর আমি ক্ষমতায় যাব, তা আপনি গণভোট দিতে সমস্যা কি? আপনি কিভাবে কনস্টিটিউশনকে আঁকড়ে ধরে থেকে, ওই 72-এর উচ্ছিষ্ট কনস্টিটিউশনকে আঁকড়ে ধরে থেকে আপনি একটা নির্বাচন চাচ্ছেন কেন? যেনতেনভাবে নির্বাচন করে সেজন্য কি এই সরকারকে বসানো হয়েছে? দেখেন, তত্ত্বাবধায়ক আর এনটিভির মধ্যে পার্থক্য কি? তত্ত্বাবধায়ক আসে খালি ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট করা আর ডেটি টু কাজ করা, যাতে একটা নির্বাচন হয়। আর অন্তর্বর্তী সরকার মানে আগে একটু শেষ করে দিই, আগের সরকার এবং পরের সরকারের মাঝখানে যে সরকার থাকবে তার পূর্ণ যে ক্ষমতা থাকবে সেই ক্ষমতা এক্সারসাইজ করবে। এবং এই সরকার মানুষের সার্বভৌম সরকার। 270-র উপর 7 দিন দিচ্ছেন, আপনাকে ডিসিশন দিবে। আমাদের একটা জাহিদ ভাই, আজকে তারেক রহমান বলেছেন অতীতের গুপ্ত কৌশলের মতো বর্তমানের ফ্যাসিবাদী শক্তি গুপ্ত পন্থা ব্যবহার করছে কিনা তা সরকারের প্রতি খতিয়ে দেখার আহ্বান। এখন ফ্যাসিবাদী শক্তি বলতে বা এখন গুপ্ত কারা, কাদেরকে বোঝাচ্ছেন তারেক রহমান? আপনার কোনো অনুমান আছে? আচ্ছা, আমি তার আগে একটু জবাব দিতে চাই। মানে আমি এমন জিনিস ফেস করছি এখানে, মানে এই ধরনের প্রশ্ন আমি ফেস করি নাই। আমি যখন কোনো কথা বলি জেনে বলি। জি, একটা হেডলাইন হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তা ভাবনা। বিবিসি বাংলা, শুভজ্যোতি ঘোষ, 18 সেপ্টেম্বর 2025-এ এই রিপোর্টটা হয়েছে। এখানে শ্রীরাধা দত্তকে রেফার করে বলা হচ্ছে, আমি পড়ি। সাম্প্রতিক ঢাকা সফরে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে শ্রীরাধা দত্ত বলেছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি যে জিতলে আমরা শরিয়া আইন আনবো? আমি 71-এর কথাও জিজ্ঞেস করেছিলাম। শ্রীরাধা বলছেন, আমরা বহুকাল ধরে জানি মুক্তিযুদ্ধ তাদের ভূমিকা কি ছিল। ইনফ্যাক্ট 72-এর সংবিধানের সাথে তো মুক্তিযুদ্ধের যোগাযোগ আছে, এটা নিয়ে জামাতের অ্যালার্জি আছে, আমরা বুঝি। তো তিনি তখন বললেন, মতিউর রহমান নিজামী বা দেলার হোসেন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যেই 71-এর জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন, আমরা ওটা স্বীকার করেছি। ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেও নতুন নেতৃত্ব আগ্রহী তিনি বলছেন। তার মানে বিবিসি বাংলা এখন হচ্ছে, ধরলাম মিথ্যা কথা বলছে শ্রীরাধা দত্ত, বিবিসি বাংলা এটা মিথ্যা বলা হয়েছে। ডক্টর নাহরিনের বিরুদ্ধে তো মামলা হয়েছে, তাই না? জামাত একটা মামলা করুক গিয়ে বিবিসির বিরুদ্ধে, এবং এই যে শ্রীরাধা দত্ত যেহেতু বলছেন তাকে পার্টি করুক, শুভজ্যোতি ঘোষ এখানে রিপোর্ট করেছেন করুক। সমস্যাটা কোথায় জানেন? আপনি সিলেক্ট করছেন, এবং এটা ফেসবুক না, বিবিসি বাংলা, রিপিট। আমি জামাত ইন্ডিয়ার সাথে কথা বলতে যাচ্ছে, তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে যাচ্ছে, আমি এটাকে প্রবলেম দেখি না। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি এটাই হচ্ছে পলিটিক্সের ব্যাপার, এবং ডাউনরাইট আপনি অস্বীকার করে বলছেন এগুলো করা হয়নি। জামাত ইন্ডিয়ার সাথে বসবে তো। জামাত যেহেতু এবার বা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায়, নেক্সট জন এবার আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে কি বলি আসলে? ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে বলি, যুদ্ধ বাঁধাতে বলে হাততালি পাওয়া যায়। 7 সিস্টার্স আলাদা করে দেবো, চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দেবো, এগুলো সে বলতে পারে যে ক্ষমতায় কোনোদিন যাবে না। যে দল ক্ষমতায় যাবে, সেটা বিএনপি হোক, জামাত হোক বা এই সরকার। অনেকগুলো উদ্বেগজনক, মানে ভারতকে উদ্বেগে রাখার মতো তো কথা আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন। কোনো সমস্যা নাই, উনি অন্যভাবে বলেছেন। না, আমি আসছি। তিনি কিন্তু বলেছেন সমুদ্রের অভিভাবক 7 সিস্টার্স নেপাল, না, তারা ইউজ করতে পারে না, উনি ওইভাবে বলেন না। উনি বরঞ্চ 7 সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যা বলেছে সেগুলি ইন্ডিয়ার রাষ্ট্র এবং নাগরিকদের জন্য তাদের স্বার্থে আর উপকারের না। উনি ওই কথা বলেন না, কানেক্টিভিটির কথা না, ওটা বলছেন, কানেক্টিভিটির কথা বলছেন, কারণ ওরা তো এক ধরনের ল্যান্ডলকড। আচ্ছা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা আসলে কি চাই? জামাত যদি ক্ষমতায় যায়, জামাত ও ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন করতে হবে। সেটা হচ্ছে দুই দেশের স্বার্থ নিশ্চিত করে। হাসিনার মতো স্লেভ হওয়া যাবে না, আমাদের মূল জায়গাটা তো সেটা। সো ভবিষ্যতে বিএনপি যাক, জামাত যাক, যেই ক্ষমতায় যাক, তাকে এই এনগেজমেন্টটা লাগবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি আসলে সেটা হচ্ছে এই, আপনি আপনার পলিটিক্যাল ইন্টারেস্ট এগুলো বলেন। যদিও আবার বাংলাদেশে ক্যাম্পেইনের সময় আমার সাথে টকশো বসে জামাতের নেতা বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। এক নেতা আমার সাথে বসে বলেছেন মেয়েরা তখন শুধু মেয়েদের সামনে নাচবে। তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিলেন যে নাচ গান কি বন্ধ হবে কিনা। উনি ইলেকশন করছেন ঢাকা থেকে, আমি সেই সব টকশোতে ছিলাম। তো এই জন্য বলছি, আপনি আসলে আপনার পলিটিক্স করছেন, পলিটিক্স করেন, পলিটিক্স করার সময় যেখানে যেটা প্রয়োজন এভাবে বলেন, এটাই বোঝাতে চেয়েছি। শরিয়া কায়েম করার মতো কি পরিস্থিতি এখন বাংলাদেশে? সেটা ডিফারেন্ট ডিবেট। আমি উনি যে বলছেন আমার এই বক্তব্যটা ঠিক না, আমি এটা রেফারেন্স দেওয়ার আপনাকে বলিনি, কিন্তু বক্তব্য ঠিক না। ফেসবুক বলছেন দেখে এসে কি না কি বলেছে, আপনি বলেছেন কি কখন বললো? আপনি রিউন করে দেখেন যে আপনি বক্তব্য ঠিক বলছেন না, আপনি শেষ করে তারপর বলবো। আচ্ছা, একটা কথা ডক্টর নাহরিন কোথায় কি বলেছে সেটা এনে আমারটাকে নাকচ করছেন। আমি জেনে শুনে, আমি তখনও বলছি, আমি এটা বিবিসি বাংলা থেকে বলছি আপনাকে। যাই হোক, এবার যে প্রশ্নটা করছেন আমি আসলে নিশ্চিত নই মিস্টার তারেক রহমান কাকে ইন্ডিকেট করছেন, আমি আসলে নিশ্চিত নই। তবে এটা ফ্যাক্ট যে বাংলাদেশে এখন এই নির্বাচনটা যেহেতু সামনে আছে, নির্বাচনটাকে সামনে রেখে নানা রকম খেলা নানান জন খেলতে চাইছেন। বাংলাদেশে নির্বাচন যদি না হয়,
নির্বাচন একটা, ধরুন পৃথিবীর সবচেয়ে বিভৎসতম যুদ্ধটা যদি বেঁধে যায়, রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, তাই না? আমেরিকা যে বিরাট সাহায্য দিল ইউক্রেনকে, সেটা আমেরিকা বিরাট অংশ ফিরে গেল তার অস্ত্র তৈরি করে যারা। অস্ত্রের যে সাহায্য দিয়েছিল ওটা কিন্তু এভাবে ফেরত যায়। সুতরাং দুই যুদ্ধের রাশিয়া ইউক্রেন উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু মানুষ টাকা বানায়। যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশের একই অবস্থা। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, ডিজাস্টার, কিন্তু কিছু মানুষ বেনিফিটেড হবে। সো নানান রকম গুপ্ত খেলা এখানে নেই তা না, এখানে আছে, তাতে তাদের বেনিফিট হওয়ার জি, সম্ভাবনা। আমি একটু শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। শাহরিয়ার ভাই, জাহিদ ভাই যেটা বললেন যে আসলে আপনি তার কথা পোস্ট করেছেন, এবং জামাত যে আসলে শরিয়া কায়েম করবে কি করবে না, এই যে একটা দোলাচলের মধ্যে আছে, এই যে একটা ধোঁয়াশার মধ্যে আছে, এই ধোঁয়াশা জামাত কি কখনো পরিষ্কার করবে? আচ্ছা, প্রথমে বলে নিই, আমি কি বললাম যে এত অ্যাম্বাসেডর এসছে জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে, এবং সেগুলো সব নিউজ পেপার আছে। আমি কিন্তু কোনো ইন্টারভিউ ডক্টর তাহের নিয়ে আমি কোনো কথাই বলিনি। আমি বলছি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর তো আর কি আসেনি, আমির জামাতের সাথে দেখা করতে আসেনি। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আর একটা জিনিস শোনেন, টকশো মানে হচ্ছে রাজনৈতিক দলের অ্যাসাসিনেশন না। জি। কিছু কথা বলতে গেলে আমরা ৭১ নিয়ে আসি, কিছু কথা বলতে গেলে আমরা কি নিয়ে আসি, সরিয়া নিয়ে আসি। কিন্তু আমরা একবারও বলি না ৭২ সাথে কত ট্রিলিয়ন ডলারের কাপড় চুপুর আর্মস অ্যামুনেশন ইন্ডিয়া এই দেশ থেকে নিয়ে গেছে। ইভেন একটা রাস্তায় একটা মেয়ে পাইছে, সেটাও তুলে নিয়ে গেছে। আমরা এই কথা বলি না ৭৩ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের কত মা বোন কি হয়েছে, রেপ্ট হয়েছে। আমরা এই কথা বলি না ৭৪ সালে দুর্ভিক্ষের সময় যাকে বঙ্গবন্ধু উপাধি দিল, তার ছেলের বিয়ে দিল মাথায় সোনার মুকুট দিয়ে। আমরা এই কথা বলি না রক্ষী বাহিনী ২৩,০০০ জাসদের কর্মীদেরকে হত্যা করেছে। আমরা এই কথা বলি না বঙ্গবন্ধু যাকে সম্মান করতেছেন সে সংসদে দাঁড়ায় বলছে কখন সিরাজ শিকদার। এই কথাগুলো বলেনি ভাই। এই কথাগুলো থেকে কি মনে হয় যে আপনি ৭১ যখন বলবেন, ৭১-এ আপনাকে বলি আওয়ামী লীগের তো একজন এমপি ওই নুরুল আমিনের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল, ২৬ জন এমপি অবিভক্ত পাকিস্তানের কি পক্ষে ছিলেন। রাশেদ খান মেননের বাবা ডিপটি স্পিকার ছিলেন, তিনি বলছিলেন যে পাকিস্তানের পক্ষে থাকার কথা। আজকে শাহাদিস থেকে শুরু করে সবার কথা হচ্ছে যে আমরা এখানে এসেছি কি জন্য, একটা নতুন সূর্যোদয়ের জন্য। আমাদের দেশটা জুলাই সনদের ভিত্তিতে একটা ইলেকশন হোক, এবং এই ইলেকশনের বাধাটাকে যেটা আপনি ওই প্রশ্ন করলেন, সে প্রশ্ন আমি আগে উত্তর দিই। এই প্রশ্নে যদি বলেন উনি গুপ্তটাকে, গুপ্ত হচ্ছে আওয়ামী লীগের টাকা। আওয়ামী লীগ যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই দেশ থেকে নিয়ে গেল, সেই টাকা ভারতের আধিপত্য। ভারত তো চায় না এই দেশে স্টেবল হোক। গুপ্তের মতো বর্তমান একটা গুপ্তকে বুঝিয়েছেন। বর্তমান গুপ্তটাকে আপনি আবার শেখ হাসিনা ওখান থেকে ওয়ার্নিং দিচ্ছে, আর এখানে গুপ্ত রাজনীতি কে করতেছে? আওয়ামী লীগই তো। আজকে আওয়ামী লীগই তো 2 সেকেন্ডের জন্য বেড়ে ফেসবুকে একটা ছবি তুলে চলে যাচ্ছে, তাই কি না? তারা সমস্ত জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব। আচ্ছা, আর একটা জিনিস, সরিয়া নিয়ে এত অ্যালার্জি কেন? বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কি শরিয়া প্রশ্নে জামাত আসলে কি করবে? জামাত কি প্রশ্ন করে বলেছে শরিয়া কায়েম করবে না, কিংবা করবে? জামাতের আসলে জামাত ইসলামের স্ট্যান্ডিং এ তো পুরোপুরি পরিষ্কার। জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করবে। জামাতের দুইটাই ঐতিহ্য, এবং দুইটাইটা কি, এক হচ্ছে সততা আর দ্বিতীয় হচ্ছে ঈমান। এই দুইটা নিয়ে জামাত হচ্ছে পরীক্ষিত। জামাত শরিয়ার কথা বলেন, মুসলিম ধরেন আমরা এখানে 3 জনে মুসলমান, আমরা মারা গেলে মুসলিম ল আন্ডারেই তো আমাদের জমি জমা বন্টন হয়। তার শরিয়া তো সেখানে আছে রে ভাই। মুসলিম আইনে তো একজন চুরি করলে তার হাত কেটে দিতে হবে। এই শরিয়াকে জামাত এই জিনিসটা হচ্ছে রং কনসেপ্ট। শোনেন, হাত কেটে দেওয়া হচ্ছে দ্য ডিগ্রি অফ পানিশমেন্ট। জি, আর বলছে না কেউ হত্যা করলে তাকে হত্যা করতে হবে। আর হত্যা কিভাবে, ফাঁসিতে যাকে ঝুলাচ্ছেন সেটাও তো হত্যা, আবার যাকে তরোয়াল দিয়ে মেরে দিচ্ছেন সেটাও তো হত্যা, তাই না? আমার পেনাল কোড কি বলছে? পেনাল কোড বলছে কারো যদি মৃত্যুদণ্ড হয় এইভাবে মৃত্যুদণ্ড, দ্যাট ইজ দ্য পিনাল সেকশন। হাত কাটার কথা বলতেছে, হাত কাটার কথাটা কি? 7 বছরের জেল। সো এক্সট্রিম আপনাকে ওই পরিপ্রেক্ষিতে আপনাকে এখন পানিশমেন্টটা কি করবেন সেটা আপনি ইজমা কিয়াসের ভিত্তিতে করবেন, নট নেসেসারিলি এখন আপনাকে হাত কেটে দিতে হবে। জি, একটু ফয়েজ ভাইয়ের কাছে আসি। ফয়েজ ভাই, আমাদের ভালো দিকগুলো আপনারা শরিয়াত বলেন না কেন? জি, ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন। প্রাসঙ্গিকভাবেই ভারতের কথাটা চলে এসেছে। আপনিও আপনার আলোচনার শুরুতে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ ভারতে বসে বসে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি আপনার আলোচনা শুনছিলাম, আপনি অন্য একটা জায়গায় বলেছেন যে আসলে ভারতও বাংলাদেশের এই নির্বাচনকে কোনোভাবে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়তো হতে পারে। সেই জায়গায় এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদের দেশের নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, এত বড় সংকটকে এই সরকার কিভাবে উত্তরণ
ঘটাবে এখান থেকে, কিভাবে বের হবে সরকার? না দেখুন, আপনি আমার যে বক্তব্য শুনেছেন বলেছেন, আমি 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 প্রিটি কনফিউজ যে আপনি আসলে ঠিকমতো শুনেছেন কিনা। আমার ওই বক্তব্য আমি বলিনি যে ভারত ও বাংলাদেশের নির্বাচনকে বানচাল করে। তবে আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন আমি সে বিষয়ে বলছি। প্রথমত আমি কারেকশন দিলাম যে আমি ওখানে বলেছি ভারত থেকে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য ক্যাম্পেইন হচ্ছে। তো ভারত থেকে বসে কে ক্যাম্পেইন সেটা করছে ভারতের মদত থাকবে কি থাকবে না? আমরা জানি, বলছি আপনার ওই পয়েন্টে আসছি। এখন দেখুন, ধরুন বাংলাদেশ রাষ্ট্রে বসে কেউ ভারতের নির্বাচন ব্যবস্থা, ভারতের কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, প্রতিনিয়ত নানান ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে। আমি প্রত্যাশা করি একটা ভদ্র সভ্য দেশ হিসেবে ভারত সেটা ভালোভাবে নেবে না, তাই না? তো একইভাবে ভারত আমাদের দেশের নির্বাচন নষ্ট করার জন্য আমাদের দেশের সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত নাগরিকদেরকে সন্ত্রাস বলছে, 18 কোটি মানুষকে সন্ত্রাস বলছে শেখ হাসিনা সেখানে বসে। তো এগুলি যদি ভারত ক্রমাগতভাবে অ্যালাউ করতে থাকে, এটা তো ট্রু, এটা একটা বিগ কনসার্ন আমাদের জন্য, যে সামনের দিনগুলিতে আমরা অবশ্যই প্রত্যাশা করব না আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের ভূখণ্ডে বসে কেউ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয় এই ধরনের বক্তব্য বিবৃতি প্রতিনিয়ত দিতে থাকুক। সেই জায়গা থেকে ভারতের সম্ভবত দায়িত্বশীল হবার সুযোগ রয়েছে, এবং ভারতের উচিত আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে আমাদের যে চিঠি ইতিমধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে সেই জায়গায় রেসপন্স করা উচিত, শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। শেখ হাসিনার এখানে বাংলাদেশে শেখ হাসিনার অনেক কাজ আছে। আপনি দেখুন, একই সঙ্গে তার বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপার আছে, আর তার নেতাকর্মীদেরকে এভাবে অভিভাবক শূন্য না রেখে তাদেরকেও নেতৃত্ব দেওয়ার ব্যাপার আছে। দুটো দিক বিবেচনা করে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ, যেটা ভারত বছরের পর বছর দিনের পর দিন দেখে এসেছে, যেটাকে আমি বলি যে ভারতের মতো একটা বড় রাষ্ট্র এত বড় কূটনৈতিক ফেলিওর, এইটা ভারতের মানতে কষ্ট হচ্ছে। কূটনৈতিক ফেলিওরটা কেন বলছি? ভারত একটি রাষ্ট্র হিসেবে অপর একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না করে, নাগরিকের সম্পর্ক না করে যখন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক করে, সেটা সেটব্যাকটা কেমন হতে পারে সেটা ভারত 5 আগস্ট পরবর্তী সময়ে টের পাচ্ছে। সো সুতরাং আজকে এই যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী এক ধরনের মনোভাব গড়ে উঠেছে, এর জন্য তো রাষ্ট্র হিসেবে ভারত দায়ী এই বিবেচনায় যে ভারত তার কূটনীতিকদেরকে এখানে প্রপারলি এঙ্গেজ করতে পারেনি, মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সম্পর্ক তৈরি করতে পারেনি। যেই রাজনৈতিক দলের সঙ্গে করেছে সেই রাজনৈতিক দলের মসজিদের ইমাম থেকে ব্যাংকের গভর্নর থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই পালিয়ে গেছে। সো এর মধ্যে দিয়ে ভারত যাদের সঙ্গে সম্পর্ক করেছে এরা সবাই এখন হাতছাড়া, এরা সবাই ক্ষমতাশূন্য। এটা একটা বড় চ্যালেঞ্জ তার জন্য। সুতরাং আমি সেখানে ভারতকে বলবো যে ভারত ফোকাস করা উচিত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করা, যেটা জাহিদ ভাই খুব ট্রুলি বলছিলেন যে আপনি ভারত হয়তো এই সরল কথাটা হয়তো নাও শুনতে পারে, তো যদি না শুনে, নির্বাচন তো অতি সন্নিকটে, ভারতের এই হেজিমনিকে মোকাবেলা করার জন্য সরকার আসলে কিভাবে এটাকে দেখেন, ভারতের হেজিমনিকে মোকাবেলা করার জন্য যে সরকারের অনেক কিছু করতে হবে তা নয়। সরকারকে একটা ফেয়ার ইলেকশন করার জন্য যা যা প্রয়োজনীয় তা করতে হবে। অপরদিকে এই দেশের মানুষ তারাই কোন কোন হেজিমনিতে পা দিবেন, কোনটা কোনটা গ্রহণ করবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে মানুষ তো এই বিষয়ে খুব সচেতন। আপনি যে মানুষকে ধরুন, আপনি শেখ হাসিনা সন্ত্রাসী বলছে, গ্রামের প্রান্তিক জনপদের একজন কৃষককে শেখ হাসিনা দিল্লিতে বসে সন্ত্রাসী বলে গালি দিচ্ছে। শেখ হাসিনার ওই কৃষক যদি শেখ হাসিনাকে অভিশাপ দেয়, একসঙ্গে ভারতের উপর অভিশাপটা যায়, কারণ ভারতের ভূখণ্ডটা সে ব্যবহার করছে। ভালোভাবে নিবে না মানুষ। যাই ফয়েজ ভাই, গতকালকে পত্রিকায় দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে ভোট করতে 10 থেকে 20 কোটি টাকার মতো লাগে, অনেক কালো টাকার দূরত্বের কথা তিনি বলেছেন, যে ভোটের মাঠে অনেক কালো টাকার দূরত্ব হয়। আমরা যতদূর জানি, এখানে জাহিদ ভাই আছেন, জাহিদ ভাই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, একটা তো নির্বাচনী ব্যয় সীমা ছিল, সেটাকে সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে সেটা 10 টাকা করে করা হয়েছে। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে কোনো সংসদীয় আসনে 10 লাখ ভোটার আছে, তাহলে 1 কোটি টাকা সে খরচ করতে পারবে। সেই জায়গায় এই যে 10 থেকে 20 কোটি টাকা খরচ, যদি প্রত্যেক আসনে এভাবে খরচ হয়, তাহলে আবার কালো টাকার দৌরাত্বের কথা বলছেন, সরকার এই টাকার দৌরাত্বটাকে কিভাবে অ্যাড্রেস করবে, এই জায়গাটাকে কিভাবে নিয়ন্ত্রণে আসবে? আর এত টাকা যদি নির্বাচনে খরচ হয়, আপনি নিজেও তো নির্বাচনের সাংবাদিকতা করেছেন, নির্বাচন বিষয়ক। হ্যাঁ, একইভাবে আমি আপনাকেও বলি, আপনি নিজেও নির্বাচন সাংবাদিকতা করেছেন এবং এখনো করছেন, তাই না? আপনি কি অবাক হয়েছেন এই কথা শুনে? কোনো কারণে না, অবাক হয়নি, বাস্তবতা তো আছে। আপনি ইলেকশন কমিশনের যে কেতাবে একটা কথা আছে 25,000 টাকা ব্যয়, 25 লাখ টাকা ব্যয় করা যাবে, মানে এতদিন যেটা ছিল, এখন যেটা ভোটার প্রতি 10,000 টাকা নির্ধারণ হয়েছে, নতুন করে 10 টাকা নির্ধারণ হয়েছে। সো ওই যে 25 লাখ টাকা ব্যয় নির্ধারণে আপনি বিশ্বাস করেন আসলে ওটা সত্য? ওটা মানত কেউ? তাহলে এই 25 সেটাতে আমি কথাটা আপনাকে এই কারণে বলছি যে কেতাবের মধ্যে একটা এমন জিনিস রাখবো যেটা বাস্তবে আসলে মানা সম্ভব নয়। সেই জিনিস রাখার চেয়ে এটাকে বাস্তবিকভাবে যতটা
ন্যায়সঙ্গত করা যায় তার একটা প্রচেষ্টা, এটা যেটা আপনি বলছেন জাহিদ বেরা নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রস্তাব দিয়েছে, সেভাবে গৃহীত হয়েছে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের দেশের যেই নির্বাচনী রাজনীতি, আমাদের দেশে যে হালচাল যা হয় নির্বাচন নিয়ে, সে সমস্ত ক্ষেত্রে যেই কথা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সেটাকে বাস্তবতা বিবর্জিত আপনি বলতে পারেন না, দুটো কারণে। নাম্বার ওয়ান, ধরুন আপনি যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন কমিশন কাভার করেন, এই সাংবাদিকতা করেন, নির্বাচনের সময়টা কি? নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত, তাই তো? নির্বাচনকালীন সময় যেটা বলা হয়। সুতরাং আমাদের এখানে আপনি যদি ওই আইনের এতটুকু সময়সীমাকে ধরে বিবেচনা করেন, তাহলে একজন প্রার্থী যা বলতেই পারে যে আমার এই সময় থেকে এই সময় ব্যয় হয়েছে এত। কিন্তু এই যে নির্বাচনের নমিনেশনের রেস, তার 1 মাস আগে থেকে 6 মাস আগে থেকে তাকে যে নানান তৎপরতার মধ্যে এখানে থাকতে হয়, এই জায়গাগুলি অর্থের কোনো সংশ্লেষ নাই? আছে তো। বাট আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তাকে কি ওটা দিয়ে ধরতে পারবেন? আপনি তো শুধুমাত্র নির্বাচনের সময়কালেরটা ধরবেন, তাই না? সে সমস্ত বাস্তবতায় আমি যেটা আপনার মতো করে আমিও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই বক্তব্য পড়েছি, আমার কাছে এটা মনে হয়েছে ট্রু, যে খুবই উনি ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে বলেছেন যে ওনারা তো তরুণ রাজনৈতিক, ওনারা তরুণ সরি ওনার এপিএস এর কোটি কোটি টাকা না, এপিএস এর কোটি কোটি টাকা, এই যে দেখেন এগুলি খুবই সুইপিং কমেন্ট। আপনি অন্তত এটা বলতে পারেন না ওনার এপিএস এর কোটি কোটি টাকা। এখন আমি যদি আপনার ওনার এপিএস যদি বা উনি যদি আপনাকে এখন সু করে, আপনি এটা জবাব দিতে পারবেন না, বিকজ অ্যাটলিস্ট আপনার অভিযোগ শব্দটা বলা উচিত ছিল। অভিযোগ, সেটাই তো অ্যাটলিস্ট অভিযোগ শব্দটা বলা উচিত ছিল। দেখুন ওই তো অভিযোগের কথাই বললাম। এগুলি এই কোটি কোটি টাকা, এগুলি গল্প খুব সহজ, তাই না? গল্প খুব সহজ। ওনার ধরেন এপিএস এর অনেক টাকা পয়সা আছে, ওনার এপিএস এর কি ঠেকা পড়ছে যে ওনাকে দিয়ে? এপিএস যদি ওনার সঙ্গে এই প্রতারণা করে কোটি কোটি টাকা কামাইও করে, তাহলে তো এপিএস ওনাকে ছেড়ে গেছে আরো আগে। আপনি পার্টিকুলারলি ইনোসেন্ট ওয়েতে ওনার যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা তরুণ পলিটিশিয়ান হিসেবে দেখেন, উনি ভয় পাচ্ছেন যে নির্বাচনের কথা আমরা আলাপ করছি, যেই পরিমাণ টাকা পয়সাতে লাগে আমি তো ভাবছি এটা নির্বাচন করব কিনা। এটাতে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একক দুর্বলতা না দেখে আমাদের ওভারঅল রাজনীতির মধ্যে যে টাকার একটা প্রভাব সেভাবে দেখেন। আর ওভারনাইট এই জায়গা থেকে আমরা বেরোয় আসার কোনো উপায় নেই। আমাদেরকে রাজনৈতিক আদর্শগত পরিবর্তন, রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ছাড়া এটা সম্ভব নয়, এটা করতে হবে। জাহিদ, গত কয়েকদিন ধরে দেখছেন যে বিএনপি 237 আসনে মনোনয়ন ঘোষণা করে দেওয়ার পর তৃণমূলের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই প্রতিক্রিয়াটাকে কিভাবে দেখছেন? রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে, নানা ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, আবার আরেকজনকে দেখলাম ধান খেতে দাঁড়িয়ে রিভিউ দিচ্ছে। সব মিলিয়ে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রতিক্রিয়া খুব ব্যাপক হয়েছে বলে মনে করি। আমি দুটো ইস্যু একটু অ্যাড্রেস করি, তারপর আসছি। শাহরিয়ার ভাই আওয়ামী লীগের সময়কার অনেকগুলো ইস্যু তুলেছেন যে 71 নিয়ে কথা হয়, ওটা নিয়ে হয় না। এই কথাগুলো ঠিক না আসলে। আমি 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 এটা আমার অপারগতা, এটা আমার হয়তো চোখে পড়েনি। আমি শেখ হাসিনার সময়ে মিস্টার শাহরিয়ার কি করেছেন আমি আসলে দেখিনি, আমার চোখে পড়েনি। কিন্তু শেখ হাসিনার সময়ে অন্তত মানে 1 যুগের বেশি সময়ের অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে। 13-14 বছর করেছি, ব্লগে লিখেছি, 5টা পত্রিকায় কলাম লিখেছি, শত শত টকশো করেছি। আওয়ামী লীগের এই সময় তার যে প্রথম শাসন আমল, শুধু এটা না, এই সিরাজ শিকদার থেকে শুরু করে গুম, অন্যান্য নির্বাচন চুরি, ডাকসু নির্বাচন চুরি, দুর্ভিক্ষ, আওয়ামী লীগের বিরুদ্ধে এই বয়ান নিরলসভাবে অনেকেই করে গেছেন। আমি তার একজন ছোট্ট অংশীদার ছিলাম বছরের পর বছর। সুতরাং ওটা করা হয়নি তা না। এখন আওয়ামী লীগ এই মুহূর্তে ইজ নট দ্যাট রিলেভেন্ট। এখন যেহেতু জামাত পলিটিক্সে রিলেভেন্ট হয়েছে, কি রিলেভেন্ট না আসলে এখন অন্তত এই নির্বাচনে বা যেখানে আওয়ামী লীগ 13 তারিখে কর্মসূচি ডাকছে, নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, নৌকা ছাড়া ভোট হবে না, নিয়ে তো আলাপ করার মধ্যে দিয়ে রিলেভেন্ট করার চেষ্টা, আসলে এটা রিলেভেন্ট না। এবং ওকে আসলে ও তো এখন পলিটিক্সে না। এখন কি হচ্ছে, জামাতের সাথে, জামাতের বিরুদ্ধে যারা আছে, বাইরে যারা আছে, তাদের এখন পলিটিক্যাল ফাইট হচ্ছে। যেমন ধরুন জামাত আকারে ইঙ্গিতে না, স্পষ্টভাবে বিএনপির গ্রাসরুটে যেসব দুর্নীতি হচ্ছে বলছে, এটা বলতে হবে তো। উনি চাইবেন ওনার কেন ওটা চাইতে বেটার। ঠিক একইভাবে আমাদের আজকে আলোচনার সুযোগ নাই, আমি ধরে দেখাতে পারবো সারা পৃথিবীতে বহু পুরনো হিস্ট্রির ইস্যু কেন এখনো আসে। ভারতের স্বাধীনতা হয়েছে 75 বছরের বেশি হয়েছে। এই স্বাধীনতায় কার গুরুত্ব বেশি? বিজেপি তো নেহেরু বা গান্ধী চেয়ে তাদের বল্লভভাই প্যাটেলকে তাদের প্রধান নেতা মনে করে। পৃথিবীর সবচেয়ে বড় যে মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, এটা বল্লভভাই প্যাটেলের, কিন্তু বিজেপি বানিয়েছে গুজরাটে। তো এই তর্কগুলো চলতে থাকে, চলে, এটা নিয়ে সমস্যার কিছু নাই যদি এটা জবাব রেডি থাকে। নাম্বার 2 হচ্ছে শরিয়া নিয়ে একটু বলতে চাই। শরিয়া জামায়াতে ইসলামী করবে কি করবে না স্পষ্টভাবে, মানে ধানাই পানাই টাইপ কথা না। শরিয়া ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট।
সিম্পলি ঘোষণা করবেন আমরা শরিয়া আনবো বা আনবো না। এই যে বলছি তাহের সাহেব শ্রীরাধা দত্তকে আশ্বস্ত করছেন আমরা কোথাও তো বলি নাই এটা বলবো না, তাহলে বলেন বলবো না। আর যদি বলেন করব, আপনার শরিয়ায় কি কি থাকবে সেটা বলতে হবে। কারণ আমাদের ইসলামী দলগুলো একে অপরকে অমুসলমান। ধরেন এখন ওনাদের সাথে যাদের খাতির হয়েছে ইসলামী আন্দোলন, তার পীরদের ছোট ভাই যিনি ফয়জুল করিম স্পষ্টভাবে বলেছেন কমিউনিস্টের হাতে দেশ গেলে ইসলাম রক্ষা করা যাবে, কিন্তু জামাতের হাতে গেলে রক্ষা করা যাবে না। এটা কোট আন কোট জি। স্পষ্টভাবে বলা আছে। রাজনৈতিক দল না হলেও রাজনৈতিক সংগঠন, মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির স্পষ্টভাবে বলেছেন ওর কাছে গেলে সে কাফের হয়ে যাবে। এটা মওদুদের ইসলাম, এটা মদিনার ইসলাম না। তো সুতরাং জামাত সঠিক ভুলের তত্ত্বে যাচ্ছে না। জামাত যদি শরিয়া কায়েম করতে চায় তার শরিয়াটা কেমন হবে বিস্তারিতভাবে জনগণকে জানাতে হবে ভোটের আগে। আচ্ছা না, আমি একটু ওই জবাবটুকু শেষ করি, তারপর ওনার কাছে যান। আপনি যে বলেন যে প্রচুর প্রতিক্রিয়া আছে, আমার কাছে মনে হচ্ছে প্রতিক্রিয়া কম হয়েছে তুলনায়। কারণ হলো এবার ক্যান্ডিডেট প্রচুর জমে গিয়েছিল। বিএনপি তো 3টা নির্বাচনে আসলে পার্টিসিপেট করতে পারে, সো প্রচুর ক্যান্ডিডেট তাদের আছে। সেই তুলনায় যে কটা জায়গায় হয়েছে সেটা আসলে খুব বেশি না। এবং বরং আপনি যে একটা নতুন ঘরানার প্রতিবাদ ধান খেতে যে রিভিউ চেয়েছেন, আমার কাছে খুবই ক্রিয়েটিভ এবং এই ধরনের কাজের দলগুলোর মধ্যে হওয়া উচিত। এটা সুন্দর হয়েছে। জি, আমি আপনাকে যদি একটা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে মদিনার ইসলাম মওদুদের ইসলামের প্রসঙ্গটা চলে এসেছে। এটা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। আসলে মদিনার ইসলাম কি মওদুদের ইসলাম কি, তফাৎটা কোন জায়গায়? জামাতকে তো বলা হয় মওদুদের ইসলাম জামাত কায়েম করার চেষ্টা করছে, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, ওই কথা বলার আগে ভাই যেটা বললেন আমি ধন্যবাদ জানাই। আমাদের সবার তো এখন অ্যাটলিস্ট বললেন না গত 15 বছর তো জানি না, এখন তো কথা বলতে পারতেছি তাই আসতেছি। তো কথা বলতে পারিনি বিভিন্ন কারণে। ভাই মানে টকশোতে হাইকোর্টে এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে সেটাতেও আটকায় দিছিল ভাই, এদেশে আসাই মুশকিল হয়ে গেছিল। এখন ভাই তো বলতে পারছে, ভাই অনেক ব্লেস। বাইরে থেকে কথা বলা যায়, বাইরে থেকে বলেছিলেন, আরে ভাই সেটা এখন আমি কি করছি সেটা দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে কি শোনেন, ডাকসুতে ইলেকশন হলো, এই ডাকসুতে ইলেকশনে কে জিতলো না জিতলো এ নিয়ে শশী থারুর মন্তব্য আসবে কেন? আজকে আমাদের দেশে একজন ইসলামিক স্কলার, আপনারা জানেন পিস টিভি থেকে শুরু করে জাকির নায়েক, সে বাংলাদেশে আসবে, তাকে ভিসা দেওয়া হবে কি হবে না এই নিয়ে রণধীর জয়সওয়াল বা বিক্রম মিস্ত্রি এরা যে না এনাকে দিতে পারে না, সে আমাদের দেশের একজন কি কনভিক্টেড আসামি, তাহলে আপনি কি দ্বিমুখীচারিতা করতেছেন বাংলাদেশের ব্যাপারে? আপনি কি বাংলাদেশ কি তার করদ রাষ্ট্র? হাউ ইন্ডিয়া বিহেভ উইথ আস। অ্যান্ড যে কথা বারবার আমি বলতেছি, শেখ হাসিনা জাস্ট অ্যাক্টেড লাইক এ মুখ্যমন্ত্রী অফ ভারত। She never think herself as a prime minister of Bangladesh. কিন্তু আমি শেষ করে দিই, আপনাদের সঙ্গে আমরা কিছু বলিনি, আমার শেষ করেন তারপর শুনেন। যখন বলে যে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, আর যখন একটা ফরেন মিনিস্টার বলে আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তখন বুঝতে হবে এই সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে সে আশাহত হয়ে সে আপনাকে সর্বশান্ত করার জন্য যা যা করার তাই করবে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। শানি ভাই, শেখ হাসিনাকে ভারতের দাস বা যেভাবেই ব্যাখ্যা করতে পারেন, করা যায়, কিন্তু শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী যখন আমরা বলি তখন বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়টা কি থাকে? না ওই জায়গাটা শাহরিয়ার ভাইকে একটু হেল্প করি। ওই জায়গাটা যেটা সম্ভবত ভাই বলতে চাচ্ছেন, ওনাকে মুখ্যমন্ত্রী বলার মধ্য দিয়ে আমরা স্ট্যাটাসটা একটু হাই করে ফেলছি। হ্যাঁ, শি ওয়াজ স্লেভ, একদম আমি অ্যাডপ্ট করে নিলাম, শি ইজ দ্য স্লেভ অফ ইন্ডিয়া। ভাইয়ের এই কথাটাকে আমি সত্যি সাদরে। এখন আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে জামাতে ইসলাম মওদুদিবাদী না মদিনাবাদী, এর উত্তরটা আমার চেয়েও ভালো দিছেন ওই যে ওনার নাম কি, ডক্টর সবুজ পাগড়ি পরে থাকেন ভদ্রলোকের নাম কি, ঢাকার পাশে, উনি বলছেন দেখেন মওদুদি রাদিয়াল্লাহু আনহু, অনেকে বলে মওদুদি সাহেব, উনি কিন্তু কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে না, উনি রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোর কথা বলছে তার কিছু কিছু বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে। মওদুদিবাদী বলে কোনো কথা নেই, কোরআন সুন্নাহর উপরে পৃথিবীতে কোনো কিছু নাই। আমি একটা দেখেন কোরআনের ইন্টারপ্রিটেশন তো বহুত লোক দিছে, ফিল জালালের কোরআন আছে, তারপর আছে কি ইবনে কাসিরের কোরআন শরীফ, এরকম তো বহুত ইন্টারপ্রিটেশন, আপনি যেটা পছন্দ করবেন সেটা নেবেন, তার মানে না দের ইজ এনি বাদ। আর ভাই আর একটা কথা বলছে, এটাও সত্য কথা, সমাজে ইসলামিক দলগুলোর মধ্যে অনেক ফ্যাকচুয়েশন, যেমন ভাই বললেন যে মহিবুল্লাহ, উনি আজকেও বলছেন যে জামাতের রাজনীতি ওটা ইসলাম না, এটা তার ফ্রিডম, সে বলতে পারেন। ভাই মামলা করেন না, সবার বিরুদ্ধে তো মামলা করছেন না, সবার বিরুদ্ধে মামলা করছেন না, না 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 ভাই, আপনার সাথে আমার অনেক মধুর সম্পর্ক, বলেন মামলা
বলিনি কিন্তু আরেকটা এই শেষ করে দিচ্ছি জি, আপনাকে। এই শেষ করতে হবে, আমাদের হাতে সময় একেবারে শেষ। লাস্ট কথাটা বলে নিই। দেখেন ওই কিশোরগঞ্জে যে সবচেয়ে বড় যে জামাতটা যিনি পড়াতেন তিনিও কিন্তু শেখ হাসিনাকে বেহেস্ত থেকে শুরু করে আরো অনেক সার্টিফিকেট দিচ্ছেন। সো এগুলো মূল কথা না, মানুষ জনগণে ডিসাইড করবে কে আসলে ইসলামের পথে আছে কে নাই, কাকে সে পছন্দ করে।